হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ভারত-বাংলাদেশ সম্পর্কের কিছু দিক নিয়ে আলোচনা করব। যেমন বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠানো, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নয়ন, দেশে পাঠ্যপুস্তক ছাপানো, ভারতের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া পাটকল, চিনিকল পুনরায় চালু করা ইত্যাদি। চলুন দেখা যাক আ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বর্তমান অবস্থা। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন আ সবচেয়ে খারাপ। এটা একটা অন্যতম কারণ হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া। নয়াদিল্লিতে শেখ হাসিনা অজ্ঞাতবাসে আছেন ভারত সরকারের তত্ত্বাবধানে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার গত বছর একটা ডিপ্লোম্যাটিক নোট পাঠিয়েছিল যে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক এবং তাকে বাংলাদেশের আইনে বিচারের আওতাধীন করা হবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে। তো ভারত সরকার এখন পর্যন্ত বাংলাদেশের সেই ডিপ্লোম্যাটিক নোটের কোনো জবাব দেয়নি। নয়াদিল্লির কোনো হাই অফিসিয়াল থেকে আমরা কোনো কিছু জানতে পারিনি। আমরা হাসিনা সম্পর্কে এখন পর্যন্ত যা জেনেছি সেটা দেখা গেল যে কলকাতায় শুভেন্দু অধিকারীর মতো বিজেপির 3rd ক্লাস যে পান্ডা তারা অনেক কথা বলতেছেন। তো শুভেন্দুরা বলছেন যে হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং ভারত এরকম আগেও অনেককে আশ্রয় দিয়েছে। যেমন তারা দালাই লামার প্রসঙ্গ তুলে আনছে যে, তিব্বত থেকে দালাই লামা যখন পালিয়ে ভারতে আসেন, অনেক, অনেক বছর আগে, আজ থেকে ৩০-৪০ বছর আগে বা ৫০ বছর আগে। তখন থেকে এখন পর্যন্ত দালাই লামা এবং তিব্বতের আরো অনেক বৌদ্ধ ধর্মের অনুসারী লোকজন ভারতে আছেন। ভারত সরকার তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তো এটা আসলে আ একটা জিনিস যে দালাই লামার সাথে হাসিনার কোনো তুলনা হয় না। দালাই লামা একটা আ দেশের প্রধান ধর্মগুরু ছিলেন। সেখান থেকে সেই দেশটা যখন চীন দখল করে নেয়, তখন তাকে জীবন হাতে নিয়ে অ্যা ভারতে এসে হাজির হতে হয় এবং ভারত সরকার তখন তাকে আশ্রয় দেয়। অপরদিকে হাসিনা একটা ফ্যাসিস্ট রেজিমের প্রধান, যিনি আ তার দেশের ২,০০০ এর মতো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন। তাকে অবশ্যই বিচারের অধীন হতে হবে এবং সেটা দেশের মাটিতে হইতে পারে, বিদেশে হতে পারে। কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশের মানুষ চায় শেখ হাসিনাকে দেশে বিচার করা। সেজন্য আমেরিকার সরি ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো। সেটা না করে তারা হাসিনাকে ধরে রাখতে চাইবে এবং এই ধরে রাখাটাই আসলে আমি মনে করি যে বাংলাদেশ সম্পর্ক আরো তলানিতে গিয়ে ঠেকবে। কারণ বাংলাদেশের মানুষ মনে করবে যে হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দিল্লির সরকার বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে এবং বাংলাদেশের এই যে বর্তমান অবস্থা এর পেছনে যে দিল্লির হাত আছে সেটা মানুষের কাছে খুবই সুস্পষ্ট হবে। তবে হাসিনা যদি ৩য় কোনো দেশে চলে যেত, তাহলে হয়তো এই পরিস্থিতির কিছুটা উন্নতি হতো। কিন্তু সেই সম্ভাবনা দিন, দিন খুব কমে আসছে। ফলে আমরা দেখতে পাবো যে আমার মনে হয় দালাই লামার মতোই হাসিনা ভারতে অবস্থান করবেন। তারপর ২য় আরেকটা প্রসঙ্গ নিয়ে আমাদের কথা বলা উচিত। সেটা হলো যে এই ভারত সরকারের নির্দেশে বাংলাদেশে হাসিনা সরকার আমাদের পাটকল, রাষ্ট্রায়ত্ত পাটকল, চিনিকল এগুলি সব বন্ধ করে দিয়েছেন। একটা লজিক দেখানো হয় যে বাংলাদেশের এগুলি লোকসান হয়, সরকারি ব্যবসা করবে না ইত্যাদি, ইত্যাদি কথাবার্তা চালু আছে এগুলিকে জাস্টিফাই করার জন্য আমরা সেদিকে যাব না। কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশ সরকারের যে সক্ষমতা ছিল এবং পাটকলের মতো যে একটা গ্রিন ইন্ডাস্ট্রি, গ্রিন ফাইবার, ন্যাচারাল ফাইবারের ইন্ডাস্ট্রি সেটা আমরা কেন বন্ধ করে দিলাম? এবং চিনি কলগুলি যে আমাদের দেশে ১৬ টি চিনি কল ছিল একসময় আমি সেই ছোটবেলায় পড়েছি মনে আছে। এখনো দেখি চেষ্টা করে কতগুলি মনে করা যায়। চরসিন্দুর, ঠাকুরগাঁও, সেতাবগঞ্জ, পঞ্চগড়, শ্যামপুর, জগতি, দর্শনা, হরিয়ান, গোপালপুর তো এই যে চিনি কলগুলি ছিল, সেগুলির কারণে আমরা বাংলাদেশে চিনিতে একটা স্বয়ংসম্পূর্ণ ছিলাম। তো হাসিনা সরকার উন্নয়নের নামে ভারত সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী এসব পাটকল, চিনিকল বন্ধ করে দিয়েছে। বর্তমান সরকার সেগুলিকে আবার চালু করতে চেষ্টা করতেছেন এবং চালু করবেন। সো এটা আমাদের একটা ভালো উদ্যোগ। আমাদের এই জিনিসগুলি ভারতের আ কুপরামর্শে আমরা যেটা করেছিলাম, হাসিনা যেটা করেছিল সেগুলিকে আমাদের আবার পুনরায় চালু করতে হবে। আরেকটা জিনিস যে দেশে পাঠ্যপুস্তক ছাপানো, এই জিনিসটাও হাসিনা দেখা গেল যে পুরোপুরি ভারতের কাছে চলে গেছে এবং ভারত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল।
ভারতের বিশেষত আমাদের যে এই যে পাঠ্যপুস্তক স্থাপন এটা আমি কখনো ভাবতে পারি না যে একটা স্বাধীন দেশের পাঠ্যপুস্তক আরেকটা দেশ থেকে ছাপা হয়ে আসতেছে। আর এমন যদি হতো যে আমাদের সেরকম কিছু ছিল না, আমাদের তো সবকিছু ছিল। সেগুলিকে বন্ধ করে দিয়ে ভারতে এগুলি পাঠানো হয়েছিল। তো সেখান থেকে আবার ফেরত আসতেছে। বাংলাদেশে পাঠ্যপুস্তক বাংলাদেশে ছাপা হচ্ছে, বাংলাদেশের মানুষই লিখতেছে। সেটা একটা ভালো দিক এবং আমার মনে করি যে আমাদের দরকার ছিল এটা করার। তারপরে আদানির সাথে চুক্তি বাতিল করা, বাংলাদেশের সাথে যেসব দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে আদানির সাথে। আদানি সম্প্রতি সারা দুনিয়াতে আ ব্যাপকভাবে বিতর্কিত এবং আলোচিত ব্যক্তি। ভারতে জর্জ সোরস, আদানি এবং মোদিকে একসাথ করে আ একটা বাণী দিয়েছেন। তিনি বলছেন যে, "আদানি এবং মোদি এদেরকে আলাদা করা যায় না। মোদির কারণেই আদানি আজকে আদানি হয়েছে এবং আদানির কারণেই মোদি দেখা গেল যে বিভিন্ন ব্যবসায়িক যে লেভারেজ সেটা নিচ্ছেন।" সো আমাদের উচিত হবে যে এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা এবং মোদিরও আমার মনে হয় যে বিদায় ঘন্টা বেজে এসছে। বিশেষত সারা ভারতের লোকজন এখন বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য মোদি সরকারকেই দায়ী করতেছেন এবং মোদির সাথে রিলেটেড এসব গুজরাটির ব্যবসায়ী আদানি, আম্বানি এদেরকে সাথে নিয়ে মোদি যে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছেন পুরো দক্ষিণ এশিয়ায়, সেটার এখন অবসান হবে বলে মনে করা যায়। সবশেষে আমি বলব যে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নয়ন, এটা বিশাল একটা ব্যাপার হয়েছে। কারণ হলো যে বাংলাদেশের সাথে আসলে ভারতের সম্পর্ক খুবই ভালো ছিল। এখনো আমাদের সম্পর্ক ঐরকমভাবে খারাপ হয় নাই। কিন্তু পাকিস্তানের সাথে ভারতের হলো দা-কুমড়া সম্পর্ক। আদায় কাঁচকলায় সম্পর্ক, শত্রু ভাব, শত্রু খেলা। তারা একে অপরকে খুব ভালো করে চিনে। তো পাকিস্তানের সাথে আমাদের যখন সম্পর্ক এখন উন্নয়ন হচ্ছে, বিশেষ করে প্রফেসর ইউনুস পাকিস্তানের পিএম শাহবাজ শরীফের সাথে দেখা করেছেন, ম কমলা কোলাকুলি করেছেন। এগুলি দেখে ভারতের গা জ্বলছে রীতিমতো। তো তারা আসলে তাদের কাছে মেসেজটা বেশি ক্লিয়ার হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের কারণে যে বাংলাদেশ ভারতের হাতছাড়া হয়ে গেছে। তো এটা তারা আমরা যতটুকু না বুঝাতে পেরেছি পাকিস্তানের আচার-আচরণ থেকে এবং পাকিস্তানের অবস্থান থেকে তারা এটা আরো ক্লিয়ারলি বুঝতে পেরেছে। বিশেষ করে বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে, পরিবহন বিশেষত সমুদ্রের যোগাযোগ বাড়ছে, সামনের দিকে বিমান চলাচলের কথা হচ্ছে এবং আগামী এই ২-১ মাসের মধ্যে দেখা গেল যে বাংলাদেশের সামরিক বাহিনী আ পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়া যাচ্ছে, যে ডিফেন্স লেনদেন হচ্ছে। সো এই বিষয়গুলি ভারতের জন্য খুবই আশঙ্কার ব্যাপার এবং ভারত সরকার খুবই ভয়ে আছে। বিশেষ করে এক পাকিস্তানকে নিয়েই তারা পারতেছে না। এখন এর সাথে বাংলাদেশও যোগ দিচ্ছে। তো আমার মনে হয় যে এটা আ ভালোর জন্যই হচ্ছে। কারণ হলো যে আমাদের সাথে পাকিস্তান বা ইন্ডিয়া ২ জনেই আমাদের নেইবার। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক আগে ছিল, এখন আবার সেটা পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। এটা ভালো দিক এবং এর মাধ্যমে পাকিস্তানের মাধ্যমেই আসলে ভারতের জনগণ ঠান্ডা হয়েছে। ভারতে যে গদি মিডিয়া, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এর একটা যে ঢেউ উঠেছিল গণ অভ্যুত্থানের সময় এবং এর পরবর্তী সময়ে, সেটার স্রোত এখন কমে যাবে। কারণ তারা আমাদের ব্যাপারটা এখন রিয়ালাইজ করতে পেরেছে। ১ম দিকে তারা এক ধরনের ডিনায়াল স্টেজে ছিল। সেই ডিনায়াল স্টেজের কারণে তারা এই ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, সংখ্যালঘু হামলা এগুলিকে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পেরেছে যে ভারতের পররাষ্ট্রনীতি, ভারতের আ হাই কমিশনার বা বাংলাদেশের সম্পর্কে তাদের যে পলিসি ছিল সবগুলি ফেইল করেছে এবং এই ফেইলের পিছনে মোদি গভর্নমেন্ট এবং মোদির যে হিন্দুত্ববাদী নীতি সেগুলি দায়ী এবং সবশেষে হলো এই ভারত বাংলাদেশের সম্পর্কের কফিনে পেরেক ঠুকে দিয়েছে বা বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন। যেটা ভারত খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারে। থ্যাংক ইউ।